24 এপ্রিল রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অধ্যাপক সিদ্দিকী হত্যায় জড়িত সন্দেহে একজন আটক, দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। জয়কে অপহরণ হত্যা ষড়যন্ত্রে আরো 3 জন জড়িত, জিজ্ঞাসাবাদের নাম বলেছেন শফিক রেহমান, জানালেন পুলিশ। উত্তরাঞ্চল এবং ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর উপর দিয়ে বইছে তাপ প্রবাহ, গরমে বেড়েছে ফলের চাহিদা। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। কালো ব্যাচ ধারণ, শোক সমাবেশ ও মিছিল সহ বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের। এদিকে রেজাউল করিম হত্যার ঘটনায় গত রাতে সন্দেহভাজন এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন প্রতিবাদের মঞ্চ। প্যারিস রোডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা। প্রিয় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর হত্যার প্রতিবাদ জানাতে স্লোগানের ভাষা খুঁজে নিয়েছে শিক্ষার্থীরা। ন্যায় বিচার ও শিক্ষকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এক কথায় আমাদের পিতা ছিলেন, সন্তানকে তিনি তার ছেলে মেয়ে এবং তার স্টুডেন্টদের মধ্যে কখনো পার্থক্য করেননি। কলা ভবনের সামনে থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা একটি শোক মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেনেট ভবনের সামনে শেষ হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে রোববার ও সোমবার ধর্মঘট পালন করছে শিক্ষকরা। শিক্ষক সমিতি কালো ব্যাচ ধারণ করে শিক্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে আলাদা আরও একটি মৌন মিছিল বের করে। যারা এই জঘন্য হত্যাকাণ্ড করেছে তাদের দ্রুততম সময়ে আমাদের সামনে হাজির করা হোক, তাদের বিচার করা হোক। আমরা আশ্বস্ত হতে চাই যে যারা এই ধরনের কাজ করে তারা হাওয়ায় মিলিয়ে যাবে না। আমরা এইভাবে আতঙ্কের মধ্যে থাকতে পারি না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সে শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা জিজ্ঞাসাবাদ করি, তার কাছে কি তথ্য পাই বের করি আগে। অবশ্যই আমরা আশাবাদী, আমরা এটা বের করবই, এটাই আমাদের দায়িত্ব। আমরা সকলের সহযোগিতা চাই, যে যেখানে তথ্য জানেন আমাদেরকে দিলে আমরা যাচাই বাছাই করে এগুলো ব্যবস্থা নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক ও শিক্ষার্থীরা 30 মিনিট অবরোধ পালন করেন। এছাড়াও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় আরো 3 জন জড়িত। শফিক রেহমানকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়ার দাবি করেছে গোয়েন্দা পুলিশ, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম কথা বলেন। তিনি বলেন, জড়িত 3 জনই বাংলাদেশি এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। জড়িত থাকার বিষয় নিশ্চিত হওয়ার পর তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান মনিরুল ইসলাম। অন্তত 3 জনের নাম বলেছেন, যাদের সম্পৃক্ততা সম্পর্কে যাচাই বাছাই হচ্ছে এবং বারবার আমরা তাদের সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিশ্চিত হলে এবং আরো করবোরেটিং এভিডেন্স পেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার তমিজউদ্দিন। আমি অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন আপনার কাছেই প্রথমে জানতে চাইব, গত এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে হত্যা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তাহীনতার জন্য, জীবনের ঝুঁকির জন্য আপনি কাকে দায়ী করবেন? আসলে যে 4 জন শিক্ষক আমাদের নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটা ভয়ের সংস্কৃতি এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে, সেইটা সার্বিকভাবে দায়ী করার বিষয় নয়। এটাকে খুঁজে দেখে এটাকে বের করে তার যথাযথ শাস্তি বিধান করার বিষয় এখানে দেখা দরকার। এবং আমি মনে করি যে
বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু ভিন্ন চিত্র আছে। এখানে চারপাশে যে ধরনের পরিবেশ পরিস্থিতি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে অবস্থা, তার মধ্য দিয়ে এটাকে ভাবতে হবে। এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি, একদিকে যেমন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে, সেই সাথে সাথে বৃহত্তর সমাজের যেমন আমাদের সমর্থন প্রয়োজন এবং সবচেয়ে বড় প্রয়োজন নিরাপত্তা বাহিনীর এ ব্যাপারে সক্রিয় সহযোগিতা। অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি একটু সর্দার তমিজুদ্দিনের কাছে যাব। সর্দার তমিজুদ্দিন, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আসলে কাউকে দায়ী করতে চাচ্ছেন না, কিন্তু কাউকে যদি আপনি দায়ী না করেন তাহলে আপনি আসলে কি প্রক্রিয়ায় খুঁজবেন? ডক্টর ইউনূস, ডক্টর তাহের, ডক্টর শফিউলের পর এবার ডক্টর রেজাউল হত্যাকাণ্ডের শিকার হলেন। কোনো প্যাটার্ন যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এটা কিভাবে এটি ডিটেক্ট করব? এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। আপনারা কি কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলেন? আমরা এই ঘটনার পর আমাদের পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য বিশেষভাবে তৎপর হয়ে আছি কিভাবে এই হত্যার সুরাহা করা যায়। তদন্ত কাজ অব্যাহত আছে। আমরা চারিপাশে আমাদের লোক লাগিয়েছি। আমরা যেভাবেই পারি এইভাবে আমরা বসে থাকতে পারি না যে একজনের পর একজন শিক্ষক হত্যা হতে থাকবে আর শুধু তদন্ত কাজ করতে থাকবো। আমরা এবার অবশ্যই তদন্ত কাজ করে এটা ফাইন্ড আউট করে এর গোড়ায়, এর শিকড়ে হাত দিতে চাই যে কেন বারবার কিভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেকশন হওয়ার পরে সর্দার তমিজুদ্দিন কিভাবে তাদেরকেই শুধু আমরা বিচারের আওতায় আনছি। আমরা এই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়াগুলো আমাদের মধ্যে চলছে, যাদেরকে ধরা হয়েছে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, এই কারণে যে তদন্ত এটাতে ব্যাহত হতে পারে। অনেকে এটা অভিযোগ করছেন, অনেকে এই অভিযোগ করেন যে আপনারা পলিটিক্যালি মোটিভেটেড থাকেন, সেই জন্য প্রকৃত অপরাধীরা অনেক সময় পার পেয়ে যান। এই অভিযোগ কি সত্য, সর্দার তমিজুদ্দিন? পলিটিক্যালি মোটিভেটেড কথাটা সম্পূর্ণ সত্য নয়। আমরা সমাজে বাস করি, আমরা নানা দিক চিন্তা ভাবনা করি, সমস্ত কাজগুলো করি। তবে এবার বোধহয় দেওয়ালে পিঠ থেকে এসে গেছে এবং আমরা ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে দেখা করেছি আজকে সকালে এবং ইংরাজি বিভাগে যে শিক্ষকদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা মনে করি যে এখন আমরা সবাই মিলে একসাথে একযোগে একটা সামাজিক আন্দোলনের মতো গড়ে তুলব, যেখানে তাদের কাছে তথ্য প্রাপ্তি এবং আমাদের সাথে তাদের সহযোগিতার মাধ্যমে, তথ্য আদান প্রদানের মাধ্যমে আমরা একদম গোড়াতে হাত দিতে পারবো বলে আমরা আশা করছি। জনাব মনিরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমি পুলিশের অতিরিক্ত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব মনিরুল ইসলামের কাছে জানতে চাইবো যে আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি, আমার যদ্দূর মনে আছে, যে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রেডিশনাল ক্রাইম একটা যে ইউনিট হয়েছে, সেই ইউনিটের প্রধান আপনি নিযুক্ত হয়েছেন, একটি নতুন ইউনিট হয়েছে। সেই ইউনিট গঠনের পরেও যে দেশে এইসব হত্যাকাণ্ড থামছে না, এতে করে কি আমরা আপনাকে কিছুটা ব্যর্থ বলতে পারবো কিনা, জনাব মনিরুল ইসলাম? ধন্যবাদ। আসলে ফেব্রুয়ারির মাঝামাঝি কাউন্টার টেররিজম যে ইউনিট, সেটি গঠিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। তবে এখন পর্যন্ত যেহেতু একটা ইউনিট গড়ে তুলে কার্যক্রম চালু করতে বেশ কিছু সময় লাগে, আমরা সেই প্রস্তুতিটাই আসলে নিচ্ছি। কাজেই সফলতা ব্যর্থতা মানে এটি বিচার করার, এটি মূল্যায়ন করার সময়টা বোধহয় এখনো আসেনি এবং সেটি অন্তত কিছুদিন কাজ করার পরে, তারপরে গুছিয়ে উঠে কিছুদিন কাজ করার পরেই সেই মূল্যায়নে গেলে আমার মনে হয় সেটাই সমীচীন হবে। জনাব মনিরুল ইসলাম, ছাত্র শিক্ষক, জনাব মনিরুল ইসলাম, আমি একটু জানতে চাইবো যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের সঙ্গে আছেন, তার কথা শুনলেন, আছেন সর্দার তমিজুদ্দিন সাহেব, তার কথা আমরা শুনলেন, কিন্তু এই যে ছাত্র শিক্ষক, মুক্তচিন্তার লেখক, ব্লগার, ভিন্ন মতের, ভিন দেশের কেউ কেউ হত্যার শিকার হচ্ছেন, এইসব হত্যার দায় প্রকাশ্যে বা গোপনে বা কোন একটি ওয়েবসাইটের মাধ্যমে স্বীকার করছে আইএস এর এই স্বীকারোক্তির বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? যে মানে তারা স্বীকার করছেন, আপনারা বলছেন যে তারা নেই, জিনিসটি কিরকম হলো?
আসলে ইসলামিক স্টেট বা আইএস তারা কতিপয় ঘটনায় দায় স্বীকার করেছে। এই দায় স্বীকারের যে সংস্কৃতি সেটি চালু হয়েছে গত বছর থেকে। তো তবে আমরা বলতে পারি, আমরা যারা এই বিষয়ে জানার চেষ্টা করি, বিশেষ করে কাউন্টার টেরোরিজম রিলেটেড বিষয়, সেখানে যদি আমরা এই কথিত ইসলামিক স্টেটের যে অর্গানাইজেশন বা তাদের আইডিওলজি সেভাবে আমরা দেখি, তাহলে দেখব যে মানে আল কায়দা যেমন আইডিওলজি বেসড একটা অর্গানাইজেশন, ইসলামিক স্টেট কিন্তু অর্গানাইজেশন বেসড। তো ফলে এটি একটা বিশেষ প্রেক্ষাপটে ইরাকে তৈরি হয়েছে এবং সিরিয়াতে এটি বিস্তৃত হয়েছে। ফলে তাদের অর্গানাইজেশনাল, যেহেতু মানে মূল কার্যক্রমই অর্গানাইজেশন বেসড, সেই ক্ষেত্রে বাংলাদেশে আইএস এর, বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশে আইএস এর ওইভাবে কোনো সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠেনি। আর বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে হ্যাঁ কিছু টেরোরিস্ট আছে, বিভিন্ন সময় তারা বেশ কিছু তৎপরতা চালিয়েছে, তবে সেটি হোমগ্রোন। সেটার সাথে ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেটের সেই কথিত জড়িত থাকার বা যোগাযোগ থাকার বিষয়টি বেশ কয়েকটি ঘটনা স্বীকার করলেও পরবর্তীতে দেখা গেছে সেগুলো সঠিক নয়। কেননা এই পর্যন্ত যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে ইসলামিক স্টেট দায় স্বীকার করেছে, তার অধিকাংশ। জনাব মনিরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি জনাব সরদার তমিজুদ্দিনের কাছে স্টট করে একটু জানতে চাইবো যে জনাব সরদার তমিজুদ্দিন, আমরা কি কোনো যারা ঝুঁকিতে আছেন রাজশাহী মহানগরীতে বা রাজশাহী, এরকম কারো কোনো তালিকা পুলিশ তৈরি করেছে কিনা যে এদের উপর পরবর্তী আঘাত আসতে পারে, এরকম কোনো তালিকা আপনারা তৈরি করেছেন কিনা, বা এরকম কোনো তালিকা আপনাদের হাতে এসছে কিনা? আমরা মোটামুটি আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে এবং আমাদের নিজেদের যে প্রাপ্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা কিছু কিছু টিচারদের তালিকা তৈরি করেছি। এটা মানে সবাইকে দেওয়ার মতো তালিকা এখন নয়, না ঠিক আছে, কিন্তু আমরা যে কাজটা করেছি সেটা তার আশেপাশে দিয়ে এবং তার বাসার। জনাব তমিজুদ্দিন, সেটা কি ইদানিং করেছেন, মানে আজকে করেছেন, কালকে করেছেন? মানে আমি জানতে চাইছিলাম যে অধ্যাপক সিদ্দিকী মারা যাওয়ার পরে করেছেন কিনা? জি না, এই মানে এটা আগের থেকেই আছে। আমাদের কাছে অনেক রকমের ফোন আসে এবং যখন এই ধরনের ফোন আসে বা কোনো রকমের কোনো আভাস আমরা পাই, সাথে সাথে আমরা সেই শিক্ষককে আমাদের ওই ঝুঁকির তালিকায় রেজাউল করিম সিদ্দিকী স্যার ছিলেন কিনা? ঘটনাটাই যে ওই ঝুঁকির তালিকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী ছিলেন না, উনি ছিলেন না। কারণ তার মানে তো আপনাদের তালিকাটি নিশ্চয়ই আরেকটু না, উনি ছিলেন না। এই কারণে এখানে কথাটা হচ্ছে যে সেই তালিকা যদি আপনি সব শিক্ষক নাম নিয়ে আসতে চান তাহলে তো সেই তালিকা অনেক বিস্তৃত হবে। কিন্তু এনার সম্পর্কে আমরা যে তথ্য আগে পেয়েছি, উনি নিতান্তই একজন সাদাসিধা মানুষ ছিলেন। সেরকম তথ্য কিন্তু টিচাররাও জানেন। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই, বিরতি পর ফিরে এসে অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন, আপনার কাছে সিধে সাদা ছাড়া আর কোনো শিক্ষকদের তালিকা আছে কিনা যারা ঠিক সিধে সাদা নন, আমরা এই বিষয়ে একটু জানতে যাবো। এডিটরস থেকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ফিরলাম। অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন, আর কোন শিক্ষক বা আর কোন বিশিষ্ট নাগরিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম ঝুঁকির মধ্যে থাকছেন কিনা? অধ্যাপক হাসান আজল হক বলছিলেন আমরা সবাই আসলে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। স্যার, আপনি কি বলবেন? কিছুটা ঠিক, কিন্তু আমি তার সাথে যুক্ত করব যে আমরা বেশ কিছু শিক্ষক, হাসানাইজুল হক স্যার সহ আনসারুল্লাহ বাংলা টিম বা এই ধরনের কিছু কিছু সংগঠনের নামে আমরা হুমকিমূলক চিঠি পেয়েছি, আমি নিজেও পেয়েছি, আমাদের বেশ কিছু শিক্ষক পেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই থানায় জিডি করেছি, এটা এজাহারভুক্ত আছে। যার ফলে এই কোন কোন শিক্ষককে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে সেই তালিকা পুলিশের কাছে আছে। জি,
তার মানে কাজেই, আমরা একটা এবং বেশ পুলিশ কিছু শিক্ষক এবং পুলিশ ব্যবস্থাও নিচ্ছে বলে বিশ্বাস আমাদের। স্যার, আমি সর্বশেষ সর্দার তমিজউদ্দিনকে একটু প্রশ্ন করতে চাই। জনাব সর্দার তমিজউদ্দিন, যে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা শিক্ষক বা বিশিষ্ট নাগরিক বা যাদেরই হুমকি আছে তাদের জন্য আসলে কি করছেন, মানে কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে, আপনি যদি খুব দ্রুত আমাদের একটু বলেন সর্দার তমিজউদ্দিন। আমরা শিক্ষকদের বাসাটা প্রথমে লোকেট করি, বাসাটা লোকেট করার পরে ওই রাস্তায় আমাদের পুলিশের টোল এবং হাঁটার জন্য যে আমাদের ফুট পেট্রোল থাকে সেই পেট্রোলগুলোকে সতর্ক করে দিই। ওনার বাসার সামনে যে সার্বক্ষণিক থাকে এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আশেপাশে ঘোরাফেরা করা এবং পেট্রোল পার্টি সেই খান দিয়ে মুভমেন্ট করাটার মাধ্যমে আমরা কিছুটা নিশ্চিত করি। আর কিছু কিছু শিক্ষক আছে যাদের সাথে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগটা রাখি এবং তার কোনো ভীতি থাকলে বা কোনো কিছু থাকলে আমরা তার সাথে কথা বলে সেটা নিরসন করার জন্য চেষ্টা করি। সর্দার তমিজউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব মনিরুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাইবো যে পুলিশকে তদন্ত করতে পুলিশের তদন্তে সহায়তা করতে গ্রেপ্তার অবস্থায় নিজের বাসায় পর্যন্ত গিয়েছেন শফিক রেহমান, তারপর আবার তাকে দ্বিতীয় দফা রিমান্ডে নিতে হলো কেন? এই প্রশ্নটি এখন আপনি নিজেও সামাজিক গণমাধ্যমে খুব অ্যাক্টিভ, আপনি দেখছেন যে প্রশ্নটি ঘোরাঘুরি করছে। আপনি কি বলবেন যে যিনি এত আগ্রহ নিয়ে আসলে সব তথ্য দিচ্ছেন, আপনাদেরকে সহায়তা করছেন, তাকে আবার রিমান্ডে নেয়ার কোন যুক্তি থাকতে পারে? উনি আগ্রহ করে, আসলে যুক্তিটা আপনার কথার মধ্যেই আছে, উনি আগ্রহ করে তথ্য দিচ্ছেন বলেই এত তথ্য দিচ্ছেন যে যেগুলো জিজ্ঞাসাবাদ মানে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা আছে বলেই আমরা ওনার কাছ থেকে ওনাকে রিমান্ডে নিয়েছি এবং সেইভাবে জিজ্ঞাসাবাদ হচ্ছে। কারণ আপনি অবগত আছেন যে ইতিমধ্যে উনি বেশ কিছু ডকুমেন্ট ওনার হেফাজতে থাকা, কন্ট্রোলে থাকা, নিয়ন্ত্রণে থাকা ওনার বাসা থেকে আমাদের বের করে দিয়েছেন। তো আরো বেশ কিছু মানে ব্যক্তিবর্গের এই ঘটনা যদি সংঘটিত হতো, এটি এখানে সামাজিক গণমাধ্যমেও কোথাও কোথাও ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বিষয়টি যে উনি কি কিডন্যাপ বা হত্যার সাথে জড়িত, মানে এই প্রচেষ্টার সাথে জড়িত কিনা। কিন্তু এখানে মামলা হয়েছে কনস্পিরেসি, ষড়যন্ত্রের অংশ তো হতেই পারেন। তো সেই ক্ষেত্রে বয়স কিংবা কারো সামাজিক অবস্থান সেটি ষড়যন্ত্রের অংশ হওয়ার জন্য কিন্তু কোনো অন্তরায় না। তো সেটি নিয়েই জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং সেই ক্ষেত্রে আরো কিছু ব্যক্তিবর্গের, অর্থাৎ এই ঘটনাটি যদি সংগঠিত করতে তারা পারতেন, সফল হতে, তাহলে বেনিফিশিয়ারি কারা হতো। তো সেই ক্ষেত্রে বিনিয়োগের একটা বিষয় রয়েছে, এখানে অর্থের বিষয় রয়েছে, প্রতিটি কাগজ কিন্তু তাদের অর্থ দিয়ে সংগ্রহ করতে হচ্ছে। জি জনাব মনিরুল ইসলাম, আপনারা জনাব শফিক রেহমানকে চাপ দিচ্ছেন কিনা, কোনো ধরনের বল প্রয়োগ করছেন কিনা ওনার উপর, এরকম কোনো তথ্য আছে কিনা যেটি চাপের মুখে আসলে তিনি সব তথ্য স্বীকার করে নিচ্ছেন, এরকম হচ্ছে কিনা? শফিক রেহমান তার লেখায়, তার স্যাটায়ারে অসংখ্যবার উল্লেখ করেছেন রিমান্ডে নিলে একটি ছাগলও নিজেকে হরিণ বলে দাবি করতে থাকবে বিভিন্ন সময়। এটি যদি আপনারা যেদিন তাকে তার বাসায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল তার পরের দিনের পত্রিকাগুলোতে এখন হয়তো পাবেন, দেখলে সেখানে কিন্তু উনার ওয়াইফ, উনার মিসেসও একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকায়, যেখানে উল্লেখ করে মানে কি অবস্থায় উনি এখানে আছেন সেটা উল্লেখ করেছেন। অর্থাৎ কোন ধরনের শারীরিক বা কিংবা মানসিক নির্যাতন প্রশ্নই আসে না, কারণ উনার যে অবস্থান সেটি আমরা জানি সেভাবেই। পাশাপাশি ওনার কনস্টিটিউশনাল যে সমস্ত রাইটস আছে, তারপরে অন্যান্য রাইটস যেগুলো থাকে একজন আসামির, সেগুলো সমুন্নত রেখেই আমরা যথাযথভাবে সমুন্নত রেখে উনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং শুধুমাত্র আমাদের এই মামলা সংক্রান্ত যে তথ্য সেই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালও উনাকে আদালতে উপস্থাপন করার পর সেখানেও যদি উনার উপরে কোনো ধরনের চাপ দেওয়া হলে সেটি উনি আদালতে, বিজ্ঞ আদালতের সামনে কিন্তু প্রকাশ করতেন। আমার মনে হয় যে যেহেতু উনি এতটাই সহায়তা করছেন, আমরা আশা করব যে তিনি অচিরেই মুক্তি পাবেন এবং তার মুক্তির ব্যাপারে আপনারা নিশ্চয়ই সহায়তা করবেন। একের পর এক হত্যার কারণে প্রগতিশীল মানুষদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। প্রগতিশীল বা আমি প্রগতিশীল শব্দটি এরকম করে না বলে বলতে চাই, যে কোনো ধরনের মানুষদের মধ্যেই আসলে আতঙ্ক তৈরি হচ্ছে। এইটি নিয়ে কি বলবেন? বাংলাদেশ পুলিশের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এটি এক ধরনের ব্যর্থতা মনে হয় কিনা?
আমরা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে বলতে চাই যে একটি হত্যাকাণ্ড আসলে কাম্য নয়। আমরা চাই না, আমরা আমাদের সর্বশক্তি নিয়ে চেষ্টা করি যে একটা হত্যাকাণ্ডই সারা দেশে কোনো পর্যায়ে সংগঠিত না হোক, সেটি রোধ করার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে সেটি একেবারে সেটি সম্ভব না। কারণ আপনারা অবগত আছেন, যদি বাইরের চিত্র দেখেন, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই এই খুনোখুনির বিষয়টি এটি কিন্তু আছে, এবং গতকালের পত্রিকায় এবং মিডিয়াতে, ওয়ার্ল্ড মিডিয়াতেও দেখেন যে আমেরিকাতে এক পরিবারের 8 জনকে হত্যা করা হয়েছে গুলি করে। আমরা এই কারণে এখানে হত্যাকাণ্ড জাস্টিফাই করছি না, কিন্তু তারপরেও হত্যাকাণ্ড মানে আইনের ভাষায় একটা বলা হয় যে আমরা চাকরিতে শুরু থেকেই আমরা জেনে আসছি যে হত্যাকাণ্ড কখনো টার্গেটেড কিলিং রোধ করাটা আসলে কঠিন। তো আমরা তারপরও সমন্বিতভাবে আমরা মনে করি এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত, বিশেষ করে অর্গানাইজড যে কিলিং, সেই ক্ষেত্রে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে একটা মানে জনগণকে সচেতন করে, পাশাপাশি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে এই ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করি। তো এখানে সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। জনাব মনিরুল ইসলাম, আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি অনেক দিন থেকে, আমি খুব ভালো করে জানি যে আপনার আন্তরিকতার কোনো অভাব নেই, পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু আমার কানে আপনি এই মুহূর্তে যখন এটি বলছেন তখন আমি এক ধরনের দেজাভুর মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমার মনে হয় যে এই কথাগুলি আমি আরো অনেকবার শুনেছি, একইভাবে একই ভঙ্গিতে একই বাক্য, একই শব্দ ব্যবহার করে। মানে আমি জানি না যে এইটি আমার মধ্যে কোনো ধরনের মানে শান্তি দিচ্ছে না। এই অশান্তি নিয়ে আমি এখন কি করব জনাব মনিরুল ইসলাম? না, আপনার প্রশ্ন এবং আপনার যে ফিলিংস সেটাকে আমি অনার করি, কিন্তু আপনি যদি দেখেন, আমরা শুধুমাত্র ঢাকার চিত্রই যদি দেখেন, আপনার 5 বছর আগে বা 7 বছর আগে, ইভেন আমরা বলে থাকি যে 2007 এবং 2008-এ খুব ভালো চলছিল, সেই সময়েও ঢাকা মেট্রোপলিটন এলাকায় কতটি খুন সংগঠিত হয়েছে, কতটি ডাকাতি সংগঠিত হয়েছে, আর এখন কটি হচ্ছে, সেটি মিলিয়ে দেখলেও আসলে আশাবাদের জায়গা তৈরি হবে। কেননা স্ট্যাটিস্টিক্সও কিন্তু বলে যে এটি অনেক কমে এসেছে। এখন জনাব মনিরুল ইসলাম, হয়তো ডাকাতি কমেছে, আমি এটি হয়তো স্বীকার করব যে হয়তো ডাকাতি কমেছে, কিন্তু টার্গেটেড কিলিং কিন্তু কমছে না। হত্যাকাণ্ড অনেক কমেছে। তাই হত্যাকাণ্ড স্ট্যাটিস্টিক্যালি যদি দেখেন তাহলে, কারণ হত্যাকাণ্ডের মামলা রেকর্ড হবেই, সেই রেকর্ডেড মামলাও যদি দেখেন তাতেও আশাবাদের জায়গা তৈরি হবে, কারণ সেটি কমে এসেছে। সেটি জনাব মনিরুল ইসলাম, আমরা একটা রেকর্ড হবেই, সেই রেকর্ডেড মামলাও যদি দেখেন তাতেও আশাবাদের জায়গা তৈরি হবে, কারণ সেটি কমে এসেছে। সেটি জনাব মনিরুল ইসলাম, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।